অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক চিত্রকর। রবীন্দ্র সদনের নোংরা সিঁড়িটার ওপরটা একটু ঝেড়ে নিয়ে শতছিন্ন একটা ব্যাগ থেকে একটা পুরনো খবরের কাগজ বের করে সেটা পেতে তার উপর বসল পিন্টু। শীত পড়েছে বেশ, মাথার চেক চেক রং ওঠা টুপিটা একটু ঠিক করে নেয় সে। রবীন্দ্র সদনের এই দিকটা বেশ ছায়া ছায়া হয়ে আসে। একটু পরেই বিকেল পড়বে, আস্তে আস্তে এসে ভিড় জমাবে কলেজ অফিস ফেরত মানুষ, আর সে বেরিয়ে পড়বে তার নিত্যদিনের জীবিকার খোঁজে। চা নাও। ভাবনায় মশগুল পিন্টুর সম্বিত ফেরে হঠাৎ ছোট হাতে এক ভাঁড় চা নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। ছোট গেটের ঠিক বাইরে চায়ের দোকানের ছেলেটা, ছোট্ট কালো একটা বাচ্চা ছেলে। সে কড়া জাল দেওয়া দুধে তৈরি বেশি মিষ্টি চায়ের প্লাস্টিকের গ্লাসটা পিন্টুর হাতে ধরিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল। জিজ্ঞেস করল, কি গো, সেই গল্পটা শেষ করবে না? কোন গল্পটা বলতো? এই দেখো, ভুলেই গেছো। ঠোঁট ফোলায় ছোট। পিন্টু হেসে বলে, আরে বল না, কেঁদে ফেলবি নাকি? আরে সেই গল্পটা, তুমি কি করে ছবি আঁকা শিখলে। মনে পড়েছে পিন্টুর। সত্যি তার ছবি আঁকা শেখার গল্পটা খুব অদ্ভুত আর আশ্চর্য। সেই পড়ে পাওয়া 14 আনার মতো শেখা ছবি আঁকাটাই এখন তাকে খাওয়ায়। রবীন্দ্র সদনে একটা তালিমারা নীল পাঞ্জাবির উপরে শাল জড়িয়ে মাথায় একটা অদ্ভুত টুপি নিয়ে কিছুক্ষণ পর থেকেই বসে থাকা বিভিন্ন লোকজনদের কাছে তার ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াবে পিন্টু। তার হাতে থাকবে একটা ফ্রেমে বাঁধানো কাগজে কালো কালিতে আঁকা মিঠুন চক্রবর্তীর একটা পোর্ট্রেট। সেই ছবির নিচে মিঠুন সই করে দিয়েছেন নীল কালিতে। ইংরেজি অক্ষরগুলো জল জল করছে। এই ছবিটা হাতে নিয়ে জনে জনে গিয়ে দেখায় পিন্টু। জিজ্ঞাসা করে কেউ তাকে দিয়ে ছবি আঁকাতে উৎসাহী কিনা। অনেকেই আঁকাতে চায়। টাকার কথা উঠলে প্রথমে পিন্টুর হাতে 100 টাকা। অনেকেই 100 টাকার কথা শুনে পিছিয়ে যেতে চায়। সে হাসে। তারপর যে যত টাকা দিতে পারে তাই নিয়েই সাদা ফুলস্কেপ কাগজে কালো কালিতে তাদের ছবি এঁকে দিয়ে দেয় তাদের। কেউ যদি বাঁধাতে চায় সে ব্যবস্থাও রয়েছে। পাশেই বসে রয়েছে কেষ্ট। সে 1 ঘন্টার মধ্যে ছবি বাঁধিয়ে এনে দেবে। তারও কিছু লাভ হয়। এতে করে খুব বেশি আয় হয় না পিন্টুর, কিন্তু তার আঁকার পেট চলে যায়। অনেকেই ছবি আঁকায় তাকে দিয়ে। হাত তার খুব খারাপ নয়। এই ছবি আঁকা সে কি করে শিখল সেই গল্পটাই জানতে চাইছে ছোট। পিন্টুর নিজের প্রথম জীবনটাও ছোটর মতোই। ছোটকে দেখলে সে নিজেকে দেখতে পায় যেন। শিয়ালদা স্টেশনের কাছে থাকত পিন্টুরা। তার মা মোট বইত, বাবা পাগল, খবরের কাগজ কুড়িয়ে বেড়াত। সেই খবরের কাগজ জ্বালিয়ে প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে তারা ঘুমিয়ে পড়ত। কিন্তু কেউ না জানলেও পিন্টু জানে তার বাবা পাগল ছিল না। আধো নিদ্রায় আধো জাগরণে মায়ের ক্লান্ত প্রায় শুকিয়ে যাওয়া শরীরটার আড়ালে শুয়ে শুয়ে সে দেখত সপ্তাহে 2-3 দিন কে বা কারা যেন অনেক রাতে এসে দাঁড়াত তার বাবার কাছে। বাবা চট করে উঠে পড়ত। তখন কিন্তু তার চোখ দেখে মনে হতো না সে পাগল। সারাদিনের পুরনো খবরের কাগজ দিয়ে কি বেশ গোপন জিনিস মুড়ে নিজের পাশে যত্নে রেখে দিত বাবা। পরের দিন সকালে বেরিয়ে পড়ত সেই খবরের কাগজে মোড়ানো জিনিসটাকে নিয়ে। বিকেলে বা সন্ধ্যায় ফিরে আসত আবার। চোখে আবার সেই পাগলের উদ্ভ্রান্ত দৃষ্টি, মুখে অসংলগ্ন বিড়বিড়। এসে শুয়ে পড়ত অথবা মারতে আসত পিন্টুকে। সে বাবাকে ভয়ে পেত প্রচন্ড। পালিয়ে পালিয়ে থাকত আর কয়েকটা বন্ধু বান্ধব জুটিয়ে একটা ফেলে দেওয়া ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়ে বেড়াত ট্রেনের কামরায় কামরায়। 10-12 বছর পর্যন্ত সে এসবই করেছে। কিন্তু যখন সে আর বাচ্চাদের দলে জুটে ঝাঁট দিতে পারে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, কখনো কোনো চায়ের দোকানে, কখনো খাবারের দোকানে খেপ খাটে, সেরকম একটা সময় একদিন রাতে তার বাবা হঠাৎ ডেকে তুলল ঘুম থেকে। কেন, কি ব্যাপার সে কিছুই জানে না। সে খুব ভয় পেয়ে গেছিল। তার মনে হয়েছিল এইবার নিশ্চয়ই তাকে ভীষণ মার মারবে পাগল লোকটা। কিন্তু লোকটা মারেনি। লোকটার চোখটাও জল জল করছিল না। নিতান্ত স্বাভাবিক গলায় লোকটা তাকে বলেছিল, এই এদিকে আয়, এদিকে আয়।
এবার শোন। সে ভয়ে ভয়ে গেছিল বাবার সঙ্গে আড়ালে। লোকটা তাকে একটা খবরের কাগজে মোড়া প্যাকেট দিয়েছিল, বেশ ভারী, আর বলেছিল, পাগল সেজে ট্রেনে উঠে পড়, পরশুদিন নামবি, এলাহাবাদে লোক থাকবে, নিয়ে নেবে তোর কাছ থেকে, তার সঙ্গে চলে যাবি, এলাহাবাদে কিছুদিন থাকবি, তারপর সে যখন বলবে আবার পাগল সেজে সে যা দেবে সেটা নিয়ে চলে আসবি আমার কাছে ট্রেনে করে, বুঝেছিস? বেগরমাই করলে মেরে ঠ্যাং ভেঙে দেবো একেবারে। বেশি বয়স না তখন পিন্টুর, কিছু কিছু সেও বোঝে। খবরের কাগজে মোড়া জিনিসটা কি সে বিষয়ে কোনো আগ্রহ ছিল না তার। কার কাছে তাকে যেতে হবে, সে কি বলবে সে বিষয়েও। সে শুধু ভেবে ফেলেছিল এলাহাবাদ থেকে এই পাগলের কাছে সে আর ফিরবে না। সে শুনেছে এলাহাবাদে গঙ্গা আছে, শিয়ালদা স্টেশন বোঝাই করে কত সাধু আসে যায় এলাহাবাদে। সেরকমই একটা আশ্রমে গঙ্গার পাশে পালিয়ে গিয়ে ঢুকে পড়বে সে। সেই জন্য সে কোনো আপত্তিও জানায়নি। তার বাবা তাকে নিয়ে গেছিল পাবলিক টয়লেটে। আরো একবার শিওর হয়েছিল পিন্টু, তার বাবা পাগল নয়। নিপুণ হাতে আয়নার সামনে দাঁড়িয়ে দু একটা আলতো আঙুলের আঁচড়ে ময়লা ঝুলকালি মাখা হাতে তার বাবা তাকে করিয়ে দিয়েছিল নিখুঁত মেকআপ। আয়নায় তাকিয়ে সে দেখেছিল তার বয়স যেন 20-30 বছর বেড়ে গেছে। কালি পড়া চোখের নিচ থেকে শুধু উঁকি মারছিল তার স্বাভাবিক দৃষ্টি। তার বাবা কিছুক্ষণ দেখে কড়া গলায় বলেছিল, এই, ওভাবে তাকালে হবে না। চমকে বাবার দিকে ফিরে তাকিয়েছিল পিন্টু। দেখেছিল তার চোখে আবার ফিরে এসছে পাগলের সেই উদ্ভ্রান্ত দৃষ্টি। সে যেন দেখেও দেখছে না এরকম ভাব। পিন্টু শিখে নিয়েছিল আর পরে নিয়েছিল পাগলের শতছিন্ন পোশাক। টয়লেট থেকে বেরিয়ে দেখেছিল এলাহাবাদগামী ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। প্রচুর খবরের কাগজ আর খবরের কাগজে মোড়ানো সেই জিনিসটা নিয়ে সে উঠে পড়েছিল একটা জেনারেল কম্পার্টমেন্টে। বসে পড়েছিল দরজার এক পাশে বাথরুমের কোণে। ট্রেন ছেড়ে দিয়েছিল একটু পরেই। প্রথম দিন কিছুই হয়নি। যাত্রীরা তাকে সন্দেহের চোখে দেখেছিল এই মাত্র। সে কত রকম যাত্রী সেই কম্পার্টমেন্টটায়। এত লোকের এত কাছাকাছি গোটা একটা রাত কখনো থাকেনি সে এর আগে। তার মধ্যেই তার কিছু খাবারও জুটে গেল, দু একটা বিড়িও। বেশ আরামেই যাচ্ছিল সে। তবে খারাপ ঘটনাটা ঘটল তার পরের দিন। কোন একটা স্টেশনে এসে বেশ অনেকক্ষণ থেমে থাকলো গাড়িটা। দূরপাল্লার গাড়ি, এভাবে যে কোনো জায়গায় থেমে থাকতেই পারে বেশ কিছুক্ষণ, তাতে চাপের কিছু নেই। খুব একটা অবাকও হয়নি পিন্টু। কিন্তু গাড়িটা থামার 1 ঘন্টা পরেও যখন গাড়িটা চলল না, তখন লোকজন খোঁজ খবর নিয়ে জানল পুলিশ গাড়ির ভেতরে কি একটা খুঁজছে। সকলে ভয়ে ভয়ে চুপচাপ নিজেদের বাক্স প্যাঁটরা বুকে করে বসে আছে। কে জানে কোত্থেকে কি বেরিয়ে পড়ে। একটা গুজব উঠল ট্রেনে বোমা রাখা আছে, সেটাই খোঁজা হচ্ছে। গুজব অর্থাৎ ভীতি। ভীত সন্ত্রস্ত হয়ে কেউ কেউ নেমেও গেল পরের কোন ট্রেনে চলে যাবে বলে। পিন্টু পরে বারবার ভেবেছে এই সময়ই তার নেমে যাওয়া উচিত ছিল, কাগজপত্র আর কাগজে মোড়া জিনিসগুলোকে নিয়ে। কিন্তু সে নামেনি। 2 দিন টানা পাগলের অভিনয় করে বেশ একটা আত্মবিশ্বাস ভর করেছিল তাকে। ভেবেছিল পুলিশগুলো কিছু বুঝতে পারবে না। সত্যি পুলিশগুলো কিচ্ছু বোঝেনি। গোলমাল পাঠালো বিশাল বিশাল কুকুরগুলো। সে যেদিকে বসেছিল তার উল্টো দিক দিয়ে উঠল পুলিশগুলো, আর 2টো বিশাল বিশাল কুকুর। সে দেখছিল কামরায় উঠেই যেন চঞ্চল হয়ে উঠল তারা। আর যতই তার দিকে এগিয়ে আসতে লাগলো ততই তাদের ছটফটানি যেন আরো বেড়ে যেতে লাগলো। আর তার কিছুটা দূরত্বে এসেই পুলিশগুলো ধরে রাখতে পারল না তাদের। কুকুর দুটো তাদের হাত থেকে গলার চেইন ছাড়িয়ে জমদূতের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। কামড়ায়নি। সুশিক্ষিত কুকুর শুধু খবরের কাগজে মোড়া ভারী বান্ডিলটা দাঁতে করে একটা পুলিশকে এনে দিল তাকে উল্টে ফেলে। ব্যাস, তার এলাহাবাদ যাওয়া, মুক্তির আশা সব সমস্ত শেষ হয়ে গেল। পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে প্রচন্ড মারল, হিন্দিতে অনেক জিজ্ঞাসাবাদ করল। সে কোনো জবাবই দিতে পারল না। কে বুঝবে তার জবাব? কেউ ভাবল সে পাগল, কেউ ভাবল সে আনা। তবে সে বুঝতে পারছিল সে যেটা নিয়ে যাচ্ছিল সেটা বহুত কিমতি চিজ, নেশার জিনিস।
বিদেশ থেকে কলকাতায় এসছে, এবার কলকাতা থেকে তার মাধ্যমে চলে যাচ্ছিল এলাহাবাদে। পুলিশ কোথাও থেকে খবর পেয়ে তাকে পাকড়াও করেছে। বিচার টিচার কি সব হলো কিছুই বুঝল না সে, কিন্তু তার হয়ে গেল জেল, 10 বছরের মেয়াদ। এই জেলেই সে ছবি আঁকা শিখেছিল। সে এক অদ্ভুত গল্প। জীবনে কোনোদিন খাতায় পেন্সিল বা পেন ঠেকায়নি সে, কোনোদিন ভাবেইনি সে মানুষের ছবি আঁকবে। জেলে তার প্রথম দিকে ভীষণ মন খারাপ হতো। অনেকেই অনেক কথা বলতো, ভয় দেখাতো, কাজ না করে দিলেও মারতো প্রচন্ড। সে নেহাতি একটা বাচ্চা ছেলে হলেও তার সঙ্গে বড়দের মতোই ব্যবহার করত সবাই, শুধু জর্জ ছাড়া। জর্জ এক বুড়ো, বিশাল মেদ ও পেশিবহুল, কালো তার শরীর, অনেক লম্বা, মাথা ভর্তি টাক, সারা গালে বিচ বিচ করছে সাদা গুঁড়ো গুঁড়ো দাড়ি। জর্জ অন্ধ। একটা ঘন কালো মোটা ফ্রেমের সানগ্লাস পরে জর্জ ঘুরে বেড়াতো সারা জেলে, অন্ধকারে আলোতেও। বহু দিনের কয়েদি সে। তার অপরাধ কি, কেন সেই জেলে এসছে? অন্য সব কয়েদিদের বদলি হয়, তার বদলি হয় না কেন? এসব কিচ্ছু জানে না অন্য কয়েদিরা। স্বয়ং জেলার তাকে সমঝে চলেন। যে কোনো জেলার বদলি হয়ে এই জেলে এলেই তাকে বিশেষ নির্দেশ দেওয়া হয় যাতে জর্জকে তিনি বিশেষ কিছু না বলেন। কারোর সঙ্গে কথা বলতো না জর্জ, খাবার খেত নিজের মতো আর ঘুরে বেড়াতো একা একা। তার সেলে পড়ে থাকতো কেবল একটা কালো ব্যাগ, অফিসে যাওয়ার চামড়ার ব্যাগের মতন দেখতে, বহু পুরনো। এক একটা সেলে 2 জন করে কয়েদি থাকত, শুধু জর্জ থাকতো একা। সেলগুলো অন্ধকার, স্যাঁতস্যাঁতে। অনেক উপরে একটা গড়াত দেওয়া জানলা, সেখান দিয়ে মাঝে মাঝে পাখির ডাক বা চাঁদের আলো ভেসে আসে। কোনোদিনই প্রায় ঘুমোতে পারত না পিন্টু। সেই জানলাটার দিকে চেয়ে বসে থাকত আর হিসেব করতে চেষ্টা করত, আর কতদিন পরে সে এখান থেকে বেরোতে পারবে। কোনোদিনই হিসেবটা শেষ হতো না। হিসেবটা শেষ হতে হতেই সে ঘুমিয়ে পড়ত। কিন্তু মাঝে মাঝেই তার ঘুম ভাঙিয়ে দিত তার পাশের কয়েদি রমাকান্ত সিং, বিহারের লোক। সারাদিন সে বিশেষ কথা বলতো না, শুধু কিছু কিছু রাতে ঘুমন্ত পিন্টুকে নাড়িয়ে দিয়ে কর্কশ হিংস্র গলায় ডাকত, বলতো, এই ছোকরা, এই ছোকরা, উঠতেই হতো পিন্টুকে। লোকটা তার বিছানার সামনে মাটিতে বসে জল জলে চোখে তাকিয়ে পিন্টুকে বলতো, মেরি বাত সুন, नहीं सुनेगा तो अभी गला दबा दूंगा और किसी को बोलेगा तो। রমাকান্ত সিং শুরু করত তার গল্প। সেই গল্পগুলো পিন্টু কোনোদিন কাউকে বলতে পারবে না। অসম্ভব নিকৃষ্ট অপরাধের গল্প সেগুলো। এমন কোন অপরাধ নেই রমাকান্ত সিং যা করেনি, খুন থেকে আরম্ভ করে ধর্ষণ পর্যন্ত সমস্ত। আর রসিয়ে রসিয়ে পিন্টুকে সেই গল্পগুলো শোনাত সে। অমনোযোগী হওয়ার কোনো সুযোগ দিত না। অন্যদিকে তাকালেই গালে পড়ত ঠাসিয়ে এক থাপ্পড়। পিন্টু বাধ্য হতো গল্পগুলো শুনতে। আর শিউরে উঠত দেখে একটা মানুষ আমিনা নামের কোন মেয়েকে ভুলিয়ে নিয়ে এসে অসম্ভব অত্যাচার করে কাটারির কটা পোঁচ তার গলায় ঠিক কিভাবে বসিয়েছে, কতটা করে রক্ত ছিটিয়ে এসেছিল সেই প্রতিটা পোঁচে, কি গরম ছিল সেই রক্ত, অবিকল মনে করে হাসছে, পেটে পড়ছে তৃপ্তিতে। অসম্ভব ঘৃণা করত এই রমাকান্তকে, কিন্তু প্রকাশ করতে পারত না পিন্টু। ভয় পেত ভীষণ, ভয় পেত কোনদিন চকচকে গলায় তাকিয়ে গল্পের মধ্যে তার গলাটাই টিপে দেবে রমাকান্ত। কিন্তু কোনদিনই সেটা হতো না। রমাকান্ত গল্প শেষ করত, তারপরে হাই তুলে ফিরে যেত নিজের বিছানায়। শান্তির ঘুম ঘুমত, কিন্তু ঘুমোতে পারত না পিন্টু। রমাকান্তের গল্পগুলো তাড়া করত তাকে। পিন্টু যেটা বুঝতে পারেনি সেটা হলো রমাকান্ত তাকে কখনোই মেরে ফেলবে না। এই কথাগুলো বলার তার একটা লোক দরকার, আর সেই লোকটা হলো পিন্টু। যতদিন সে পিন্টুর সঙ্গে থাকবে সেই গল্পগুলো তাকে শোনাবে আর অপেক্ষা করবে কখন পিন্টু বলে ওঠে, বাহ, বেশ ভালো করেছ তো রমাকান্তদা। একই গল্প আরো ভয়ানক করে বারবার বলতো সে। আমিনার গল্প। একটা সময়ের পর থেকে পিন্টু ঘুমলেই ভীষণ দুঃস্বপ্ন পেতে শুরু করত।
সারা দিন ধরে তার ঘুম ঘুম পেত, ঘুমোতে ইচ্ছে করত কেবলই। আরো চুপচাপ হয়ে যাচ্ছিল সে। আর তখনই এক রাতে রমাকান্ত যখন তাকে ডেকে তোলে, তখন সে দেখে রমাকান্তের চোখ দুটো অস্বাভাবিক উত্তেজনায় জলজল করছে। নতুন কিছু করেছে সে, ভেবে পায় না পিন্টু। এই জেলের মধ্যেই কোনো অপরাধ করেছে রমাকান্ত, সেই গল্প শোনাবে তাকে। না, এইবার অপরাধের গল্প নয়, বরং অপরাধের পরিকল্পনা তাকে শোনায় রমাকান্ত। সে বলে, ও সালা বুদ্ধে কা জান লে লুঙ্গা मैं। কার? জিজ্ঞেস করে পিন্টু। আরে वही जो बंदा है ना, जॉर्ज, उसका। কেন? ऐसे ही। अरे मेरे दिमाग में फिर से खून चढ़ जाए ना, इसलिए। वो सलाम था जी के क्या करेगा मैं? कल रात को उसको ठोक दूंगा, किसी को बताने से तेरे को भी। রমাকান্ত এইটুকু বলে বিছানায় চলে যায়। আর চিন্তায় পড়ে যায় পিন্টু। কাউকে কিচ্ছু বলবে না সে, তাহলে একরকম ভাবে জর্জকে খুন করতে তো রমাকান্তকে সাহায্যই করবে সে। আর যদি তাকে রমাকান্ত মেরে ফেলে, তার জীবন শেষ, সে বেঁচে গেল। কিন্তু যদি তাকে না মারে, তাহলে সারা জীবন ধরে পিন্টু ভাববে সে জানত রমাকান্ত জর্জকে খুন করতে চলেছে, কিন্তু কিচ্ছু বলেনি। কিছুই বুঝতে পারে না পিন্টু। আর পরের দিন অদ্ভুত, জর্জের সঙ্গে সারাদিন দেখাই হয় না প্রায়। প্যারেড, কাজ, বিকেলে ড্রিল, কোন সময় জর্জকে দেখতে পায় না সে। কিন্তু দেখে সারাক্ষণ ধরে রমাকান্তের একজোড়া তীক্ষ্ণ চোখ নজর রাখছে তার উপর। বুঝতে পারে জর্জকে কিছু বলতে গেলেই তাকে ধরে ফেলবে রমাকান্ত। কিচ্ছু করতে সাহস করে না পিন্টু। কাউকে জিজ্ঞেস করতেও ভয় পায় জর্জ কোথায়। কিন্তু রাতে খাওয়ার সময় খাবার টেবিলে জর্জকে দেখতে পায় সে। স্বয়ং জেলার সাহেব তাকে এনে বসিয়ে দিয়ে যান টেবিলে। কেন পুলিশরা এত খাতির করে জর্জকে কিছুই বোঝে না পিন্টু। শুধু বোঝে রমাকান্ত আর জর্জের মধ্যে ঢুকে তার কিচ্ছু করার নেই। চুপচাপ খায় সে। তারপর অন্য দিনের চেয়ে একটু দেরি করে নিজের সেলে ঢুকে সে চমকে যায়। এ কি, রমাকান্ত শুয়ে আছে, অন্ধকারে দেখতে পাচ্ছি। কম্বলে তার সারা শরীর মোড়া, পাশ ফিরে শুয়ে আছে। জর্জের কি হলো? আজ রাতেই তো রমাকান্তের কথা ছিল তাকে খুন করে ফেলার। কিছুই বুঝতে পারে না পিন্টু, কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ঘুমিয়ে পড়ে। আজ তার ভালো ঘুম হয়। গোলমালটা বাঁধে পরের দিন সকালে প্যারেডে যাওয়ার সময়। গার্ডরা এসে দেখে পিন্টু উঠে সেল থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়েছে প্রস্তুত হয়ে। কিন্তু রমাকান্ত তার বিছানা থেকে এখনো ওঠেনি। পিন্টুকে বাইরে দাঁড় করিয়ে রেখে একজন গার্ড সেলের ভেতরে ঢুকে গিয়ে রুলের একটা খোঁচা মারে শুয়ে থাকা আপাদ মস্তক চাদরে জড়ানো রমাকান্ত সিং এর শরীরে। রুলটা সোজা ভিতরে ঢুকে যায়। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে চাদর সরিয়ে দেখা যায় রমাকান্ত সিং নয়, কিছু পুরনো পর্দা, কম্বল ইত্যাদি চাপা দিয়ে রাখা রয়েছে চাদরের তলায়। সে কোথায়? সে কোথায়? কোনো জবাবই দিতে পারে না পিন্টু। অন্যান্য কয়েদিদের মধ্যে কথাবার্তা, গোলমাল শুরু হয়ে যায়। আর যে গার্ডটা ভিতরে ঢুকেছিল সে বাইরে বেরিয়ে সেই এক থাপ্পড় কষায় পিন্টুর গালে। আর পিন্টু ঘুরতে ঘুরতে একটু পিছিয়ে গিয়ে পড়ে যায় মেঝেতে। তার মুখ থুবড়ে যায় এবং পুলিশ দেখে তার মাথার ঠিক পাশে দুটো বিশাল কালো জুতো। অবাক হয়ে সে উপরে তাকায়, দেখে জর্জ কোথা থেকে এসে দাঁড়িয়েছে। তাকে কিচ্ছু বলে না জর্জ, শুধু ইশারায় গার্ড দুটোকে ডাকে। তারা কিছুক্ষণ ইতস্তত করে। ছোট ছোট খুপড়ি সেলগুলোর সামনের টানা পথটি দিয়ে অবাক হয়ে যাওয়া কয়েদিদের সামনে দিয়ে জর্জের সঙ্গে জর্জের সেলের দিকে এগিয়ে যায় গার্ডগুলো। পেছন পেছন টলতে টলতে মাটি থেকে উঠে এগিয়ে যায় পিন্টু। কে জানে কেন তাকে কেউ বাধা দেয় না। জর্জের সেলের সামনে গিয়ে তারা দেখে এক অদ্ভুত দৃশ্য।
দেখে জর্জের সেলের সামনে মাটিতে শুয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে রমাকান্ত। মাটিতে ঘষে ঘষে বারবার চলে যাচ্ছে এদিক ওদিক, তার চোখ দুটো আতঙ্কিত। রমাকান্তের চোখে এই প্রথম আতঙ্ক দেখল পিন্টু। সে দেখল রমাকান্তের চোখ যেন ফেটে বেরিয়ে আসছে অদৃশ্য কারোর দিকে তাকিয়ে। ভীত সন্ত্রস্ত গলায় সে বিড়বিড় করছে মাঝে মাঝে, আর মাঝে মাঝে সে বিড়বিড় পরিণত হচ্ছে চিৎকারে। আমি না, আমি না, নেই রে, নেই, নেই কর, ऐसा मत कर, नहीं रे, नहीं। চমকে ওঠে পিন্টু। আমিনা? সেই আমিনা নামের মেয়েটি যার গল্প শুনিয়েছিল রমাকান্ত তাকে। সেই আমিনাকে সে দেখতে পাচ্ছে এখন। আমিনা কি করছে রমাকান্তের সঙ্গে, যা রমাকান্ত সহ্য করতে পারছে না। আবার চেঁচিয়ে ওঠে রমাকান্ত, আর কুঁকড়ে যায় যন্ত্রণায়। পিন্টু দেখে জর্জ একজন গার্ডের দিকে তাকিয়ে মাথায় আঙুল দিয়ে ইশারা করে। বোধহয় বলতে চায় রমাকান্ত সিং পাগল হয়ে গেছে। গার্ড দুজন জোর করে তাকে তুলে নিজের সেলে নিয়ে যেতে চায়, পারে না। কিছুতেই তারা দুজনে মিলেও রমাকান্তের সঙ্গে জোরে পারে না। সে গার্ডদের মারে না, কিন্তু কিছুতেই সে যাবে না এই জায়গাটা ছেড়ে, সে স্পষ্ট বুঝিয়ে দেয়। তারপর হামাগুড়ি দিয়ে সে ঢুকে যায় জর্জের সেলে। ভিতর থেকে ভেসে আসে তার অস্পষ্ট বিড়বিড়, আমি না, আমি না, নেই রে, মত কর, ऐसा ऐसा मत कर, नहीं रे, আমি না। আর ভেসে আসে জান্ত আর্তনাদ। এই সময় সবাইকে অবাক করে দিয়ে অন্ধ জর্জ আস্তে আস্তে ঢুকে যায় নিজের সেলের ভেতর, তুলে নেয় নিজের রহস্যময় কালো ব্যাগটা, নিজেই বেরিয়ে আসে। আর কাউকে জিজ্ঞেস না করে, কাউকে না ধরে নির্ভুল অভ্যস্ত পায়ে এগিয়ে যায় পিন্টুর সেলের দিকে। পিন্টুর সেলে ঢুকে নিজের ব্যাগটা রেখে দেয় রমাকান্তের বিছানার পাশে। তার নিজের সেলটা লক করে দেওয়া হয়। পাগল রমাকান্ত সিং সেখানেই থাকতে শুরু করে একা। আর পিন্টুর পাশের বিছানায় এসে ওঠে জর্জ। পিন্টু কিছুই বোঝে না, শুধু বোঝে জর্জের কোনো ক্ষতি করতে গেলেই এরকম কিছু একটা হবে। রমাকান্ত সিং তাকে খুন করতে গিয়ে উচিত শাস্তি পেয়েছে। তার চিৎকারের শব্দে এখন ভরে থাকে গোটা জেলখানার হাওয়া। আর এইসব জানেন বলেই বোধহয় জেলার আর পুলিশরা জর্জকে এত সমঝে চলেন। তবে রমাকান্ত তার পাশ থেকে চলে গেল, কিন্তু পিন্টুর ভয় কাটে না। জর্জকে তার বরং আরো ভয় করে। কেন কে জানে? সে ক্রমশ বুঝতে পারে জর্জ সারাদিনে কারোর সঙ্গেই কোনো কথা বলে না। সে কি বোবা? কিছুই বুঝতে পারে না পিন্টু। শুধু দেখে অন্ধ মানুষটিকে, দেখে যেন মনেই হয় না সে অন্ধ, মনে হয় সে দেখতে পাচ্ছে। কোনো কোনো সময় দৃষ্টিমান মানুষরা দেখতে পায় তার চেয়ে অনেক অনেক বেশি কিছুই যেন সে দেখতে পাচ্ছে। কোনো কাজে পিন্টু সাহায্য প্রয়োজন হয় না তার। সে যদি দেখতে না পায় তাহলে মেনে নিতে হবে সমস্ত কিছুই তার এমন ভাবে চেনা যে তার ভুল হতেই পারে না। কে জানে কি? পিন্টু দেখে জর্জ রাতে ঘুমোয় না। সারা রাত নিজের বিছানার উপর সারা গায়ে চাদর জড়িয়ে প্রার্থনার ভঙ্গিতে পদ্মাসনে স্থির হয়ে বসে থাকে। সে কি উপাসনা করে? সে কে? প্রচুর প্রশ্ন ঘুরপাক খায় পিন্টুর মনে। তবে একটা ভালো জিনিস, আজকাল তার ঘুম হয়, শান্তির ঘুম ঘুমায় সে। তবে শান্তি তার ভাগ্যে নেই, আর রাতের ঘুমও। একদিন ঘুমোতে ঘুমোতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় অদ্ভুত একটা ভয়। কেন তার ভয় করে সে তা ঘুমের মধ্যে বোঝে না। তবে চোখ খুলতে সে আটকে ওঠে। দেখে জর্জ তার মুখের উপরে ঝুঁকে আছে। অল্প একটু চাঁদের আলো আজ ভেসে এসছে অনেক ওপরের ওই একমাত্র জানলাটা দিয়ে। সেই আলোয় পিন্টু দেখতে পায় জর্জের চোখে সানগ্লাসটা নেই। সে কেন? এই জেলের কেউই কোনোদিন জর্জকে সানগ্লাস ছাড়া দেখেনি। আর জর্জকে সানগ্লাস ছাড়া দেখে পিন্টু অবাক হয়ে যায়। কি আশ্চর্য সুন্দর জর্জের চোখগুলি! সেই চোখের কোমল বেঁকে যাওয়া রেখাগুলিকে দেখলে বিশ্বাস করতে ইচ্ছে করে না এই চোখগুলি দেখতে পায় না। এই চোখের মণিগুলি নড়ে না, সেগুলো স্থির। ভয়ে চমকে উঠে বিছানা থেকে নেমে পড়তে যাচ্ছিল পিন্টু, কিন্তু জর্জের চোখগুলোকে দেখে
সে বিছানা থেকে নামতে পারে না। উঠে বসে। সে দেখে জর্জ সঙ্গে করে নিয়ে এসছে তার ব্যাগটা খুলে একটা সস্তা সাদা ফুলস্কেপ কাগজ আর পেন বের করে জর্জ। পিন্টুর ডান হাতে ধরিয়ে দেয় পেনটা। তারপর তার ডান হাতটা চেপে ধরে যেন তার হাতে খড়ি দেওয়ার মতো করে তার হাতটাকে নিয়ে পেনটাকে কাগজে বোলায়। অবাক হয়ে পিন্টু দেখে কাগজের উপর ফুটে উঠছে একটি ছবি। সে জর্জের হাতের মুঠো থেকে নিজের হাত বের করতে চেষ্টা করে, কিন্তু বোঝে সেই চেষ্টা অর্থহীন। অনেক চেষ্টা করলেও ওই হাত থেকে তার দুর্বল হাতটা সে বের করে আনতে পারবে না। সুতরাং সে আর বিশেষ চেষ্টা করে না। দেখে তার হাতটা ধরে জর্জ তাকে দিয়ে সেই কাগজটায় আঁকিয়ে নিচ্ছে একটা মুখের ছবি, পোর্ট্রেট। মুখটা সে চিনতে পারে। জর্জের মুখ না? হ্যাঁ, জর্জেরই তো মুখ। আশ্চর্য হয়ে যায় পিন্টু। নিজের ছবি আঁকছে অন্ধ লোকটা, আঁকাচ্ছে তাকে দিয়ে। কেন কেন? এক সময় ছবি আঁকা শেষ হয়, কিন্তু তখন সে ঘুমিয়ে পড়েছে। না, পড়েনি। জর্জ কখন নিজের বিছানায় চলে গেছে সবকিছুই আর মনে থাকে না পিন্টুর। সে শুধু পরের দিন সকালে উঠে দেখে তার বালিশের তলায় কে যেন বেশ কিছু কাগজ আর একটা পেন রেখে গেছে। সে কাগজ আর পেন তুলে নেয় হাতে, আর একটু আঁকিবুঁকি কেটে বুঝতে পারে সে বোধহয় কাল রাতেই আঁকতে শিখে গেছে। যে কোনো মানুষকে দেখেই সে তার পোর্ট্রেট আঁকার নেশায় পড়ে যায়, আর এই জন্যই জেলে তার সম্মানও বেড়ে যায় বিশাল। বিভিন্ন কয়েদিরা, এমনকি গার্ড আর পুলিশরাও তার গুণমুগ্ধ হয়ে পড়ে, খাতির করতে শুরু করে। তার আর কোনো অভাব বা দুঃখ থাকে না পরবর্তী 5 বছর। যে জেলেই সে যায় বদলি হয়ে কয়েদিরা তাকে ভালোবেসে ফেলে। কিন্তু জানে এই সবই জর্জের জন্য। সেদিন রাতে জর্জ তাকে দিয়ে নিজের যে ছবিটা আঁকিয়েছিল সেটা সে আর কোনোদিন দেখতে পায়নি। আর দেখতে পায়নি কখনো জর্জের সুন্দর একজোড়া চোখ। জর্জ তার পাশের বিছানায় থাকলেও আর কখনো কথা বলেনি তার সঙ্গে। সে যেচে আলাপ করতে গেলে বিরক্ত হয়েছে, ভয় করেছে পিন্টুর। রমাকান্তর চিৎকার এখনো তার কানে ভাসে। তারপর তো সে বদলি হয়ে গেল সেখান থেকে, আর জেল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় এঁকে এঁকেই পেট চালাতে শুরু করল সে। এলাহাবাদে সে গেছিল জেল থেকে বেরিয়েই। সেখানে কিছু বছর কাটিয়ে আরো ভারতের নানান জায়গা ঘুরে সে এখন এসে পড়েছে কলকাতায়। রবীন্দ্র সদনে বিকেলবেলা ছবি এঁকে এঁকেই সে রোজগার করে। গল্প শেষ করে একটু থামে পিন্টু। পাশে বসে ছোটু হাঁ করে তাকিয়েছে তার দিকে। ছোটুকে সে বলে, হলো তোর গল্প শোনা? যা দোকানে যা, না হলে তো মালিক মেরে ফাটিয়ে দেবে। যা। ছোটু উঠে পড়ে সিঁড়ি থেকে নামতেই যাচ্ছিল, হঠাৎ কেমন যেন থেমে যায়। তার চোখ দেখে পিন্টু বোঝে সে ভীষণ ভয় পেয়েছে। কেন? হঠাৎ ভয় পাবে কেন? তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই এবারে পিন্টুও ভীষণ ভয় পেয়ে যায়। বিকেল হয়ে এসছে। সোনালি রোদ ছড়িয়ে আছে গোটা সিঁড়ি জুড়ে। সিঁড়ির নিচে কয়েকটা রং বেরঙের ছোট ছোট জামা কাপড় পরা ছেলে মেয়ে ঘুরে ঘুরে খেলা করছে। তাদের অনেকেরই মাথায় রং বেরঙের টুপি। আইসক্রিমওয়ালা চলে যাচ্ছে গাড়ি ঠেলে। চিপসের প্যাকেট বিক্রি করে যে লোকটা আসে, তার লাল নীল সবুজ হলুদ ডালা সাজিয়ে বসে আছে একটু দূরে। এই এত রঙের মাঝে ভীষণ বেমানান একটা কালো বিশাল পেশি বহুল দেহের লোক কালো সাহেবি পোশাক পরে যেন খুব কষ্ট করে আস্তে আস্তে উঠে আসছে সিঁড়ি দিয়ে। তার মাথা ভর্তি টাক, সারা গালে বিচ বিচ করছে সাদা গুঁড়ো গুঁড়ো দাড়ি, চোখে মোটা ফ্রেমের কালো চশমা। জর্জ। হ্যাঁ, এ তো জর্জ। ছোটও চিনতে পেরেছে তাকে। জর্জের পরিচয় নিয়ে অনেক কিছু ভেবেছে পিন্টু। আর কি আশ্চর্যভাবে জর্জ তাকে ছবি আঁকতে শিখিয়েছিল সেটা নিয়েও। জর্জ নিশ্চয়ই কোনো শিল্পী ছিল যে ছবি আঁকে না, কিন্তু তার বিদ্যা ধার দিয়ে বেড়ায় অদ্ভুতভাবে। হতে পারে, কিন্তু জীবনে আর যে কখনো জর্জের দেখা পাবে এ কথা সত্যি বলতে কি স্বপ্নেও ভাবেনি সে। একটু ভয় ভয় করে ওঠে তার। সত্যি পরক্ষণেই ভাবে ভয়ের কি আছে,
আর জর্জ তো আরো বুড়ো হয়েছে, যদিও দেখে কিছু বোঝা যায় না। মনে হয় সেই আগের জর্জ, যেন গল্পের ভেতর থেকে সে সোজা বের হয়ে এলো। ছোট ফিরে না গিয়ে বসে পড়ে তার পাশে। সে কিচ্ছু বলে না, শুধু দেখে এত লোকের ভিড়ের মধ্যে থেকে সেই অন্ধ লোকটি যেন নিশ্চিত হয়েই তার বসার জায়গার দিকে উঠে এলো। জর্জ ধীরে ধীরে এসে দাঁড়ালো পিন্টুর সামনে। পিন্টু কিছু বলার আগেই সে নিজেই নিজের পা দিয়ে পরখ করে বসে পড়ল সিঁড়ির একটা ধাপে। ব্যাগটা তার এক হাতে ধরা, সেই একই ব্যাগ, কালো চামড়ার অফিস যাওয়ার ব্যাগ। বসে নিজের কোলের ওপর ব্যাগটা তুলে নিয়ে ব্যাগটা খুলে জর্জ বের করল একটা ফুল স্ক্যাপ সাধারণ সাদা কাগজ। কাগজটা তুলে দিল পিন্টুর হাতে। পিন্টু চমকে উঠল কাগজটা দেখে। আরে, এটা তো সেই কাগজই, তার আঁকা বা তাকে দিয়ে আঁকিয়ে নেওয়া জর্জের প্রথম ছবি। জর্জের সেই মুখ, আর মুখে জল জল করছে সুন্দর চোখ দুটি, তারা বাঁকা, তাদের মনে স্থির। অনেক পুরনো ছবি। কাগজটা হলুদ হয়ে এসছে, তবু কালো পেনে আঁকা ছবিটা ভালো করে দেখে পিন্টু। অবাক হয়, হাসে, আর তারপর জর্জের দিকে ফিরে তাকিয়ে দেখে জর্জ তার চশমাটা খুলে ফেলেছে। দেখে অবাক হয়, জর্জের মুখটা সেই একই রকম আছে। এই যে এতগুলো বছর তার কোনো ছাপই যেন তার দেহে পড়েনি। জর্জ তার হাত থেকে কাগজটা নিয়ে উল্টে দেয় আর নিজের বুক পকেটটা হাতড়ে বের করে দেয় একটা পেন। পেনটা হাতে গুঁজে দেয় পিন্টুর, কিন্তু এবার আর পিন্টুর হাতটা মুঠোয় নিয়ে তাকে দিয়ে আঁকায় না, বরং হাতটা গুটিয়ে নিজের কোলে নিয়ে অপেক্ষা করে। পিন্টু একটু ইতস্তত করে, তারপর বোঝে জর্জ তাকে ছবি আঁকতে বলছে, জর্জের ছবি। সে হাসে, তারপর আস্তে আস্তে কলম বোলায় উল্টোনো ছবিটার পিছনের সাদা কাগজে। আস্তে আস্তে ফুটে উঠতে থাকে একটা মুখাবয়ব। গালটা একটু বসে গেছে, বিশাল কপাল, মাথায় টাক, গালে বিজ বিজ করছে গুঁড়ো গুঁড়ো দাড়ি, সুন্দর দুটি চোখ। সময় নেয় পিন্টু, আস্তে আস্তে আলো ছায়ার খেলা তৈরি করে মুখের ভিতরে। জর্জ স্থির চেয়ে থাকে তার দিকে, আর সব শেষে সে আঁকে চোখের মণিগুলি, ঘষে ঘষে ভরে দেয় সেগুলি। আর সেই কলমের শেষ আঁচড়টা পড়তেই হঠাৎ হঠাৎ কি পিন্টু পিন্টু কিচ্ছু দেখতে পাচ্ছে না কেন? এই তো এক্ষুনি সে দেখছিল চারদিকে বিকেলের আলো, খেলে বেড়াচ্ছে বাচ্চাগুলি, তার পাশে বসে রয়েছে ছোট, তার দিকে স্থির মনে নিয়ে সুন্দর চোখে তাকিয়ে রয়েছে জর্জ। এখন সে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না কেন? হাতটা উঠিয়ে চোখ কচলাতে চায়, হাতটা ওঠে, কষ্ট করে ওঠে। কি তার হাত? তার ডান পায়ের হাঁটুতে যে চামড়ার স্পর্শ, সেটা কি তার ব্যাগ? তার বাঁদিকের বুকে যে চশমার ডাঁটিটার খোঁচা লাগছে, সেটা কি তার চশমা? তার প্রচন্ড ভয় করে, লাফিয়ে উঠতে চায়, সে লাফাতে পারে না। পা দুটো কি ভরে, কি প্রচন্ড ভারী তার। এ কি তার পা? এ কি তার শরীর? না, কখনোই না, হতে পারে না। আসলে জর্জের ছবিটা শেষ টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটে গেছে এক অদ্ভুত বদল। পিন্টু সবকিছু, পিন্টুর আত্মা বদ্ধ হয়ে পড়েছে জর্জের শরীরের কারাগারে। অদ্ভুত সেই বদ্ধ জগৎ, কোনো আলো নেই কোথাও, শুধু স্রোতের মতো শব্দ, ক্ষীণ শব্দ আছড়ে পড়ছে পিন্টুর কানে। কিছু শুনতে পাচ্ছে কি সে? কিছুই বুঝতে পারছে না সে। শির দাঁড়া বেশ হিমশীতল ভয় স্রোত নেমে যায় তার। এ কি তার শির দাঁড়া না অন্য কারুর? জর্জকে সে শুনতে পায় হাসির আওয়াজ। এ তো তারই হাসি, কিন্তু অন্য কেউ আসছে। জর্জ পেয়ে গেছে নতুন একটা শরীর, সেই হাসছে। পিন্টু কেঁদে ফেলে। ছোটও হঠাৎ অনুভব করলো কিছু একটা হয়েছে। হঠাৎ করে খুব শীত করে উঠল তার, আর তারপরেই পিন্টুদার দিকে তাকিয়ে দেখল
পিন্টুদার ছবিটা শেষ করে ফেলে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওই অন্ধলোকটার দিকে। হাসছে হা হা করে, আর অন্ধলোকটা যেন সেই হাসিটাই শুনে থরথর থরথর করে কাঁপছে। ভয়ে কি? ছোট দেখলো লোকটা ঝরঝর করে কেঁদে ফেলল। কি আকুল সেই কান্না, যেন সবকিছু হারিয়ে ফেলেছে। ছোট ভীষণ ভয় পেয়ে উঠে পড়ে, আর সেই সময় পিন্টুদা তাকায় তার দিকে। কি বিষাক্ত সেই দৃষ্টি, যেন এক্ষুনি তার গলা টিপে ধরবে। পিছন ঘুরে ঊর্ধ্বশ্বাসে পালায় ছোট। পিছনে পিন্টুদার অদ্ভুত হাসি আর সেই লোকটার কান্নার শব্দ তাড়া করে আসে তার পিছনে। গল্পের শেষটা একটু অন্যরকম, একটু বুঝিয়ে বলা। শিল্পীদের কখনো কখনো শয়তান এসে বলেন তাদের আত্মাকে বেঁচে দিতে। তাদের মধ্যে কেউ কেউ সৃষ্টি, আরো সুন্দর সৃষ্টির লোভে সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। জর্জ হয়তো সেরকমই এক শিল্পী, যে নিজের আত্মাকে বেঁচে দিয়েছিল শয়তানের কাছে। তার অসামান্য আঁকার ক্ষমতার বিনিময়ে তাকে একসময় অন্ধ হয়ে যেতে হবে, এই ছিল সেই বিনিময়ের শর্ত। কিন্তু একবার তো নয়, বারবার শিল্পীরা জুয়া খেলে, আর তাই শয়তানের সঙ্গে খেলা জুয়ার পরের দানে সে জিতে নিয়েছিল নিজের শরীরকে বদলে নেওয়ার উপায়। তাও সেই ছবি আঁকার মাধ্যমে। বলা চলে ছবি আঁকার ক্ষমতা কিছুদিনের জন্য ধার দিয়ে। কে সেই শিল্পী? পিন্টুর শরীরের মধ্যে এখন যে রয়েছে সে কে? কেউ জানে না। শরীর বদলাতে বদলাতে সেই শিল্পী নিজেও নিজের প্রথম অস্তিত্বকে ভুলে গেছে। এখন সে পিন্টুর শরীরে, তার আগে ছিল জর্জের শরীরে, আর তারও আগে, জর্জেরও আগে সে ছিল অন্য কারোর শরীরে, তার আগে অন্য কারোর। তাদের ছবিগুলি রয়ে গেছে তার কালো ব্যাগে। এক একটি সস্তা ফুলস্ক্যাপ কাগজ, তার দুদিকে দুটি একই মানুষের মুখ। ঠিক জর্জের ছবিটার মতো অনেক অনেক ছবি, শরীরের স্মৃতি তার ওই কালো চামড়ার ব্যাগের ভেতর বন্দী। তবু যার শরীরেই সে ঢুকুক না কেন, এক সময় সেই শরীরটা অন্ধ হয়ে যায়। পিন্টুর শরীরেও তাই হবে। একমাত্র এই তার নিয়তি। সুন্দর আর সুন্দর সৃষ্টির লোভে সে নিজেই বরণ করে নিয়েছে এই নিয়তিকে। যখন পিন্টুর শরীরটি অন্ধ হয়ে যাবে, তখন হয়তো সে আবার নতুন কাউকে তার আঁকার ক্ষমতা ধার দেবে কিছুদিনের জন্য, আর বিনিময়ে একদিন তার কাছ থেকে কেড়ে নেবে তার শরীর। তার আত্মাকে ঠেলে দেবে অন্ধ এক অস্তিত্বে, অন্ধ এক শরীরে ঢুকিয়ে দেবে সেই শরীরের আত্মাকে। আর তার ব্যাগের ভেতর রয়ে যাবে কাগজের দুদিকে আঁকা পিন্টুর মুখ। সে কিন্তু থেকে যাবে শরীর থেকে শরীরে, অন্ধত্বের অশেষ এক বৃত্তের ভিতর। তবু তার সৃষ্টি থামবে না। সে একেই চলবে মানুষের, আর অনেক অনেক মানুষের অন্তহীন মুখ।